নমস্কার, আমি শ্রাবণী নাথ। আমার আড্ডাঘর প্রত্যেক সোম এবং শুক্রবার আমি কোনো না কোনো শিল্পীকে নিয়ে আসি আমার আড্ডাঘরে। আজ আমার সঙ্গে রয়েছে কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বর্তমানে যথেষ্ট স্বনামধন্য সাগরময় ভট্টাচার্য। আমি সাগরময়কে সকলের সামনে নিয়ে আসি, তারপরে আমরা কথায় গানে আসবো, আড্ডায় আসবো। আগে সাগরময়, তুমি বলো আমার এখানে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ শ্রাবণীদি, প্রথমেই তোমাকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানালাম, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন তাদের সকলের জন্য রইল আমার বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা। খুবই ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটি তো বহু মানুষ করেন, আমি দেখি। আসলে বহুদিন মানে কথা হচ্ছিল তোমার সঙ্গে আসার, যাই হোক অবশেষে আসছি, আজকে এলাম তোমার এই আসরে, সুন্দর আসরে, সেজন্য খুব আনন্দিত। তুমি দিল্লিতে থাকো জানি, ওখানে আজকে আমি তোমার ওখানে আসবো দেখে আমার কাকা বিশ্বব্রত ভট্টাচার্য দিল্লিতে থাকেন। উনি মেসেজ করেছেন, ও শ্রাবণীর অনুষ্ঠানে আসছিস, খুব ভালো লাগছে। তো আমার মনে হলো আমার কাকার সঙ্গে শ্রাবণীদিরও যোগাযোগ আছে, সেইটাই আমার মনে হলো। যাই হোক, খুব ভালো লাগলো আর কি এখানে এসে, এটার একটা বড় প্রাপ্তি। শ্রাবণীদিকে বলবো যে যদি আমাকে একটু লিঙ্কটা দিয়ে দাও, তাহলে আমি আমার ছাত্রছাত্রী বা বিভিন্ন শুভানুধ্যায়ী যারা রয়েছেন, অনেকে বলেন অনুষ্ঠান করতে, তো অনুষ্ঠান না করলে তাদের খুব রাগ হয়। তো মাঝে মাঝে চেষ্টা করি অনুষ্ঠানে আসতে, আর যখন শ্রাবণীদির মতো একজন প্রিয় মানুষ বলে তখন তো আরো আনন্দের সঙ্গে আসি। একটু যদি লিঙ্কটা দিয়ে দাও, আমি শেয়ার করে দেবো। আমি তোমার ওয়ালে দিয়ে দিয়েছি তোমার এই লিঙ্কটা, তুমি একটু শেয়ার করে নাও। হ্যাঁ, তার আগে আমি একটু বলি, সাগরময়ের সঙ্গে আমার আলাপ। সাগরময়েরই একটি অনুষ্ঠান সাগরময় পরিচালনা করে, সেই অনুষ্ঠানে সাগরময় আমাকে ডেকেছিল এবং আমার খুব ভালো লেগেছিল। 1 ঘন্টা আমরা দুজন অনেক রকমের আলোচনা করেছিলাম এবং সাগরময় আজকের দিনে একটু ব্যতিক্রম, কারণ ও একটু, আমি যেটা ওকে দেখে আমার মনে হয় একটু প্রচার বিমুখ, মানে যেটা আজকের যুগে একটু ব্যতিক্রমী। কারণ সবাই যেভাবে নিজেকে একটা প্রচার, আমি আরো বেশি যতটা জানি তার থেকে বেশি নিজের প্রচার করব, আমাকে সবাই দেখুক, আমাকে সবাই শুনুক, এই ভাবটা আমি ওর মধ্যে খুব কম পেয়েছি। এবং এই ভাবটার জন্যই বোধহয় সাগরময় আর তার জন্য থেকে আলাদা। সাগরময়, আমি একটু তোমার কথা শোনার আগে তোমার একটি গান শুনি, তারপরে আমি তোমার সঙ্গে অন্য কথায় আসবো। হ্যাঁ, প্রথমে আমি এমন একটা গান দিয়ে শুরু করছি, রবীন্দ্রনাথের অত্যন্ত জনপ্রিয় একটি গান। অন্য কথাগুলোর উত্তর পরে আমি দেব। শ্রাবণীদির সঙ্গে আমার প্রথম আলাপ লকডাউনের অনেক মানে 1 বছর আগে, খুব সম্ভবত যে বছর লকডাউন হয়েছে সেই বছরই রবীন্দ্র সদনের একটা অনুষ্ঠানে শ্রাবণীদির গান শুনেছিলাম। আমি এবং দীপ্তি দুজনেই সেখানে উপস্থিত ছিলাম। খুবই ভালো লাগে, এবং সেদিন খুব সম্ভবত আমারও বোধহয় রবীন্দ্র সদনে সেদিনই গাইবার দিন ছিল। সেই কারণেই আমার হয়ে যাওয়ার পর আমি সদন মঞ্চে ঢুকেছিলাম, তখন শ্রাবণীদির গান শুনতে পাই এবং এত ভালো লাগে। পরবর্তী সময় আবার অন্য একটা দিন মনে নেই আমার ঠিক আজকে, সেদিনকে সেদিনও রবীন্দ্র সদনেই শ্রাবণীদিকে দেখে বলেছিলাম যে আমি আপনার গান শুনলাম সেদিন। সরাসরি সেই দিন গানটার প্রশংসা করতে পারিনি, কিন্তু পরবর্তী একটা সময় আবার রবীন্দ্র সদনের মঞ্চেই শ্রাবণীদিকে সেটা জানিয়েছিলাম। সেই থেকে অল্প একটু আলাপ, তারপর থেকে আমরা তো 2 বছর লকডাউনে বাড়িতে বসে সবাই কাটিয়েছি। সেই সময়টা তো আমরা সারা বিশ্বের বহু মানুষের সঙ্গে বলবো আমি আত্মার কাছাকাছি এসে গেছি, কারণ এত দূরে থেকেও শ্রাবণীদি আজকে দিল্লি থেকে অনুষ্ঠান করছে। তো আমি এইভাবে যুক্ত হতে পেরে খুব আনন্দিত, এবং আমি এই প্রসঙ্গটাকেই একটু যেন রবীন্দ্রনাথের ভাষায় বলতে চেষ্টা করলাম। দেখি কতটা পারি। আসলে খুব হুড়োহুড়ি করে আজকে গাইতে হবে। হুড়োহুড়ি মানে আমি একটু আগেই অফলাইনের একটা ক্লাস শুরু করেছি, যেখান থেকে আমি দৌড়াদৌড়ি করে চলে এসেছি। আপনাদের কিছু গান শোনাবো, চেষ্টা করছি, আমি দেখছি কতটা হয়।
তানপুরাটা আশা করি ঠিক আছে শ্রাবণীদি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়া আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসায়ানি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি, সোনার আভায় কাঁপে তব তরি, গানের তানের সেউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। অজানা সাধনে এই কথাটা বাদ দিয়ে বাকি সবগুলো কথাই যেন শ্রাবণীদির জন্য একেবারে প্রযোজ্য আর কি, সুরের বাঁধনে। কারণ শ্রাবণীদির কণ্ঠের একটি বিশেষ গান, সেই গানটির প্রসঙ্গ আমি পরে তুলব, সেই সূত্রে বলাই যায় আমরা সুরে সুরেই একজনের সঙ্গে আরেকজন পরিচিত হয়েছি, সেটা যেভাবেই হোক না কেন। এবং তার মধ্যে সেতু বন্ধন করেছেন অবশ্যই গুরুদেব রবীন্দ্রনাথ, সেটা তো আলাদা করে আর বলার কিছুই নেই। খুব সুন্দর একটি গান দিয়ে শুরু করলে, মানে অনেকে লিখেছেন, আমি আগে পড়ে নি। হ্যাঁ, বনানী লিখছে, কি সুন্দর গান দিয়ে শুরু করলেন।
অসিত কুমার বসু লিখছেন সুন্দর সূচনা। জয়া লিখছে আমার খুব পছন্দের গান। উষা পাল লিখছেন শুভ সন্ধ্যা। সুস্মিতা লিখছে শুভ সন্ধ্যা, দারুণ একটি গান দিয়ে শুরু হলো। উমা ভট্টাচার্য লিখছেন অসাধারণ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন সুন্দর পরিবেশনা, আমার খুব পছন্দের গান। সত্যি খুব পছন্দের একটি গান দিয়ে শুরু করলে, এবং সত্যি সুরে সুরে যে আমরা বেঁধে রয়েছি, এবং সেইটি যেন সত্যি কবিগুরুর অবদান। কবিগুরু আমাদেরকে দেশকালের সীমানা পার করে দিয়ে যেন সকলকে বেঁধে রেখেছেন। আজকে আমরা দুজনেই একটি শহরের মানুষ, কিন্তু আমরা দুজনে শহরে বসে তারই গান নিয়ে আলোচনা করছি। এটাই একটা খুব বড় পাওনা, এবং এটা আমাদের কাছে একটি খুব বড়, কি বলবো না, খুব বড় একটি আশীর্বাদ বলতে হবে, যে আমরা সবাই মিলে তারই বলে, কথায় বলে যে গঙ্গা জলে গঙ্গা পুজো, এই গঙ্গা পুজোটা আমরা সকলে মিলে করে যাচ্ছি, এবং বছরের পর বছর, এবং গানের যেন ভান্ডার কখনো ফুরোয় না। মহাসাগরের মতো নতুন নতুন গান আমরা যেন আবিষ্কার করছি না। পুরোনো গানকেও যেন নতুন ভাবে প্রতি মুহূর্তে মনে হয়, যেটা এইভাবে ভাবিনি আগে, আমার মনে হয় যেন নতুন ভাবে ভাবছি। আচ্ছা, এবার সাগরমা, একটু তোমার কথা শুনে জিজ্ঞেস করি। তোমার শিক্ষা তুমি কোথা থেকে আজকে গানের, আজকে তোমার আজকে সাগরময় হওয়ার পিছনে একটি যে ছোট্ট ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু শুনবো। কিছুই মানে হওয়া হয়নি, এবং সেই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আসলে যেটা হয়েছে যে আমি ভালোবাসি নিজে রবীন্দ্রনাথের গান, এবং একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথের গান আমাকে নানা রকম সমস্যা থেকে বাঁচিয়ে দিয়েছিল। অনেক কি বলবো, মানসিক যখন আমরা বিপর্যয়ের মধ্যে চলি, তখন রবীন্দ্রনাথই বোধহয় একমাত্র যিনি আমাদের হাতটা ধরে আমাদের অন্যদিকে ঘুরিয়ে দেন। তো সেই ক্ষেত্রে বলবো ভালোবাসাটা সেই সূত্রেই হয়েছে। এবং ছোটবেলায় আমি যদি আমাকে জিজ্ঞাসা করো শ্রাবণীদি, তাহলে ছোটবেলায় আমার বাড়িতে যেরকম পরিবেশ, তাতে আমার কিন্তু আমাদের বাড়িতে রবীন্দ্রনাথের গান নিয়ে সেরকম ভাবে খুব একটা চর্চা নেই, ছিল না আর কি। আমার কাকা দিল্লিতে, যার কথা প্রথমেই বললাম, তিনি রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, এবং মাঝে মাঝে একটু সেটু করতেন চর্চা, কিন্তু সেইভাবে কিছু বলার নয়। আর তিনি মানে সঙ্গীত চর্চাটা তার ভালোবাসার একটা জায়গা, সেরকম কিছু নয়। কিন্তু আমাদের বাড়িতে সঙ্গীত চর্চা ছিল, সেটা বেশিরভাগটাই ছিল উচ্চাঙ্গ সঙ্গীতের উপর বেস করা। আমার কাকা, আমার ঠাকুরদা যাত্রা শিল্পী ছিলেন, এবং নিজে উদাত্ত কণ্ঠে গান গাইতেন। বিভিন্ন সঙ্গীত চর্চা ছিল আমাদের পরিবারে, আর বেশিরভাগটাই ছিল শাস্ত্রীয় সঙ্গীতের উপরে। তো আমার কাকা, আরো এক কাকা রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত বা এই ধরনের সেমি ক্লাসিক্যাল টাইপের গান নিয়ে বেশি চর্চা হয়। কিন্তু আমার রবীন্দ্রনাথের গান ছোটবেলায় সেভাবে না করা হলেও ধীরে ধীরে সঙ্গীত চর্চার মধ্যে ছিলাম। একদম ছোটবেলায় বাবা মার খুব ইচ্ছা হয়েছিল যে আমাকে তবলা শেখাবেন। তো আমার মেজো ভাই গান শিখতো, আমাকে তবলা শেখানো হলো, আমি তবলাই শিখতাম তখন। তো তারপরে ধীরে ধীরে আমার গানের দিকে ঝোঁক, এবং আমার মেজো ভাই মাস্টারমশাই আমাকে গানে নিয়ে এলেন বলতে গেলে। মানে তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে তিনি আমাকে এই জগতে নিয়ে আসতে, মানে কি বলবো, টেনেই নিয়ে এসেছেন বলতে গেলে। কারণ ছোটবেলায় তখন তবলাটা খুব একটা প্র্যাকটিস করা হতো না, তো মা বাবা রাগ করে বলেছিল যে না, তোমার তবলা শিখছো সেটাই করো, গান শিখতে হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার মেজো ভাইয়ের টিচার আমার গান শুনে পাশের ঘর থেকে আমাকে ডেকেছিলেন, এবং আমার বাবাকে গান শেখাতে দেওয়ার জন্য উনি রাজি করিয়েছিলেন বলতে গেলে। এবং তার হাত ধরেই আমার উচ্চাঙ্গ সঙ্গীতে কিছুদিনের তালিম ছিল, 5-6 বছর, বেশি কিছু নয়। তারপরে আমি চলে আসি। তখন আমি রবীন্দ্রসঙ্গীতের, তখন আমি থাকতাম শিলচরে, পড়াশোনা করতাম, বদরপুরে থাকতাম, আসামের একটা ছোট্ট শহরে। তো তখন আমি শিলচরে, মৈত্রেয়ী দাম একজন ছিলেন, এখনো আছেন, দিদির সঙ্গে আমার এখনো যোগাযোগ রয়েছে, তার কাছে আমি প্রথম রবীন্দ্রনাথের গান নিয়ে একটু চর্চা করি। এবং সেটা যেহেতু কলেজ লাইফ থেকেই আমার রবীন্দ্রনাথের প্রেমে পড়া বলতে গেলে, রবীন্দ্রনাথের বাণীর যে আকর্ষণ, সেটা একটু বড় না হলে তো সেইভাবে বোঝা হয় না। প্রথম দিকে হয়তো সুরের টানেই কিছুটা পাগল হয়েছিলাম, পরবর্তী সময় ধীরে ধীরে কথাগুলো যেভাবে মনের মধ্যে নাড়া দিত, সেই হিসাবে ধীরে ধীরে রবীন্দ্রনাথের গানের দিকে এগিয়ে গেলাম। এবং মৈত্রেয়ী দামের কাছে যাওয়ার পরে আস্তে আস্তে আমার শুরু হলো। আমি তখন অল ইন্ডিয়া রেডিওতে সুযোগ পেলাম, জেনারেল বি গ্রেডে। ওখানেই ধীরে ধীরে গান মানে গাইতে হবে সেই হিসাবে, সেই তাগিদেই গানটা শুরু হয়েছিল আর কি। তার পরবর্তী সময় অনেকটা পরে আমি মায়া সেনের কাছে ছিলাম এসে, এবং আমার সৌভাগ্য হয়েছে যে তার শেষ দিন পর্যন্ত আমি তার চরণে আশ্রয় পেয়েছিলাম, এটুকুই বলবো।
কারণ যা কিছু আমার এই জগতে যা কিছু আজকে আমি করতে পারছি, যে কনফিডেন্সটা তিনি আমাকে তৈরি করে দিয়ে গেছেন, সেটা কোথাও হয়নি, এবং সেজন্য আমি ঈশ্বরের কাছে এবং দিদির কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ, এটুকুই বলতে পারি। আর সেরকম বলার কিছু নেই। এবং অনেকে, তুমি প্রথমেই বলেছো যে প্রচার বিমুখ, আসলে প্রচার বিমুখ সেটা ঠিক বোধহয় নয়। কারণ এই দেখো, আমি যখন গান গাইছি, অনুষ্ঠান করছি, সেটাও তো আমি সবাইকে জানাচ্ছি যে সবাই আসুন শুনতে। এখন ওই এই জিনিসটা আমার হয় না যে আমি কোথাও গিয়ে বললাম আমাকে একটু গাইতে সুযোগ দিন বা আমি গাইতে চাই, এই মানসিকতাটা আমার ভালো লাগে না। আসলে সময়টাও পাই না, কারণ বিশেষ বিশেষ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা যেগুলোতে রবীন্দ্র চর্চা বিশেষভাবে হয়, সেই সমস্ত পেজে গাইতেও আমার বেশি ভালো লাগে, সত্যি কথা বলছি শ্রাবণীদি। কারণ আমার ওইটাই একটু মানে মাঝে মাঝে নিজেও একটু বেছে করি, সেটা ঠিকই, সময়ের অভাব, কোনো কারণ নেই। সময় থাকলে অবশ্যই করতাম, এইটুকু। তোমার কথায় আমি সহমত যে সত্যি আমি নিজেও যেটা ভীষণভাবে চাই যে আমি যে গানটা গাইছি সেটা যেন লোকে বোঝে। আমি গাইলাম, মানুষে শুনলো না, সেই গান গাওয়ার কিন্তু কোনো মানে আমি অন্তত কোনো জাস্টিফিকেশন পাই না, কোনো যুক্তি নেই। কারণ আমি সুধাসাগর তীরে গাইছি, আমি জানবো যে আমি যার সামনে গাইছি সে অন্তত গানটা জানে এবং গানটার ব্যাকগ্রাউন্ডটা তার জানা। এবং দেখো, একটা কথা আছে যে সমজদার হওয়ার জন্যও গান শেখা দরকার। আমি যদি গানটা না জানি, আমি কিন্তু গানটার সাথে কোনোভাবেই যুক্ত হতে পারবো না। আজকে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, তুমি যে গানটা গাইছো, এই গানটা যদি ধরো আমি কোনোদিন শুনিনি, আমার কাছে প্রথম যদি হয় শোনা, তাহলে কিন্তু আমি প্রথমবারের জন্য শুনতে গেলে সেভাবে কানেক্ট হতে পারবো না। যখন আমি গানটা জানি, বহুবার গেয়েছি বা বহুবার শুনেছি, তখন আস্তে আস্তে কি হবে যে গানটার প্রত্যেকটা কথা তো আমার জানা, তখন আমি ভিতরে ভিতরে গানটার সঙ্গে একটা জুড়ে যাওয়া। আচ্ছা, অনেকক্ষণ কথা হচ্ছে, সাগর ভাই, তোমার কিছু অনুরোধ এসছে, ওগো কিশোর আজি, তারপরে ওই বুঝি কাল বৈশাখী, এই দুটো গানের তোমার কাছে অনুরোধ এসেছে। আর তুমি যদি পারো শুনিও। আর এখন একটু গান শুনি, তারপর আবার আমরা কথায় আসবো। হ্যাঁ, অনুরোধের গান গাইতে মন্দ লাগে না। আর ভালো লাগে যে এরকম অচেনা গানকে অনুরোধ করলে তার মানে বুঝতে হবে তিনি গানটা শুনেছেন বা জানেন। ওই যে একটু আগে যেটা তুমি বললে, একেবারেই সঠিক কথা। আমার ওইটাই, এই জন্য একটু ভাবতে হয় কোথাও গাইতে গেলে, কারণ আমি যে ধরনের গানগুলো গাই একটু হয়তো সবসময় যে অচেনা গান গাই তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সবসময় চাই একটু কম সংখ্যক মানুষ শুনুন, কিন্তু যারা শুনবেন তারা একটু সমঝদার। এটা কিন্তু একজন শিল্পীর, হ্যাঁ, তার মানে এই নয় যে 50 জন শ্রোতা থাকলে 50 জনই গান বুঝবেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু অন্তত 10-12 জন যদি একটা ক্রিম শ্রোতা থাকেন, যারা এই যে যেমন এই গানটা অনুরোধ করেছেন, তার মানে তিনি এই গানটা শুনেছেন বা কোনোভাবে তার ভালো লাগে গানটা। উমা ভট্টাচার্য বোধহয় অনুরোধ করেছেন গাইতে। আমি চেষ্টা করছি, কারণ অনেকদিন গাওয়া হয় না গানটা। আশা করি পারবো, দেখা যাক। ভুল ত্রুটি হলে একটু সামান্য মার্জনা করবেন, অনেক বড় গান তো একটু মনে রাখাটা অসুবিধাজনক। একটু সময় নিচ্ছি আমি। আমি নিজে কোনো গান বেছে তো বসিনি, যদি অনুরোধের গান পছন্দসই হয় তাহলে অবশ্যই সেগুলোই গাইবার চেষ্টা করব। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরাণু মম জাগে, ওগো কিশোর আজি তোমার দ্বারে
পরাণু মম জাগে। নবীন কবে করিবে তারে, নবীন কবে করিবে তারে, রঙিন তব রাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণু মম জাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণু মম জাগে। ভাবনাগুলি বাঁধন খোলা, রচিয়া দিবে তোমার দোলা। দাঁড়িও আসি হে ভাবে ভোলা, আমার আঁখি আগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণু মম জাগে। দোলের নাটে বুঝি গো আছো আমরাবতীপুরে, বাজাও বাজাও বেনু বাজাও, বাজাও বেনু বুকের কাছে, বাজাও বাজাও বেনু দূরে। শরম ভয় সকলিতে যে মাধবীতায় আসিল সে যে, শরম ভয় সকলিতে যে মাধবীতায় আসিল সে যে, সুধায় শুধু বাজায় কে যে, বাজায় মধুর মধু সুরে। গগনে শুনি একই কথা, কাননে কি যে দেখি, একই মিলন চঞ্চলতা, বিরহ ব্যথা, একই আঁচল কাঁপে ধরার বুকে, কি জানি তাহা সুখে না দুঃখে। আঁচল কাঁপে ধরার বুকে, কি জানি তাহা সুখে না দুঃখে। ধরিতে যারে না পারে, ধরিতে যারে না পারে তারে, স্বপ্নে দেখিছে কি। লাগিল দোল জলে স্থলে, লাগিল দোল বনে বনে, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে। সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিণীর মনে মনে, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে।
মধুর মোরে বিধুর করে সুদূর কার বেনুর সারে নিখিল হিয়া কিসের তারে দুলিছে অকারণে নিখিল হিয়া কিসের তারে দুলিছে অকারণে আনু গো আনু ভরিয়া ডালি করবি মালা লয়ে আনু গো আনু সাজায়ে খালি কোমল কিশলয়ে এসো গোপীত বসনে সাজি কোলেতে বীণা উঠুক বাজি এসো গোপীত বসনে সাজি কোলেতে বীণা উঠুক বাজি ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাবে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোলো 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 ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো মাতিয়ে অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকিয়াছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো ও গো কিশোর আজি তোমার দ্বারে পরাণু মামু জাগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরাণু মামু জাগে। অনেকদিন গাওয়া হয় না, দুঃসাহস করলাম। অনুষ্ঠানে এই গান গাওয়া মানে বিশাল চ্যালেঞ্জ আর কি। তবে তালফেক্তার গান তো, তালফেক্তার গান একটু চ্যালেঞ্জিং হয়, কারণ আমি একটু পড়ি, অনেকেই লিখছেন, আমার সব পড়া হচ্ছে না। ওগো কিশোর আজি কি অসামান্য সুর ঋদ্ধতায় ভবব্যঞ্জনায় প্রকাশিত হলো, এত অপরূপ সুর অমৃত রসের প্রবাহ মানদা সম্পূর্ণ অশ্রুতে মধুর মধুর সুরে তার কণ্ঠধ্বনি মূর্ছিত হয়ে উঠল। কৃষ্ণা ব্যানার্জি খুব ভালো লাগছে, অমৃতা মুখার্জি মন ভরে গেল, অঞ্জনা লিখছে খুব ভালো লাগছে, উষা পাল ওগো কিশোর আজি চমৎকার চমৎকার পরিবেশন। আচ্ছা, তোমার কিন্তু আরেকটা অনুরোধ এসছে, ওগো শোনো কি বাজায়। অনেকদিন পরে ভালো তালফেক্তার গানটি শুনে ভালো লাগলো। ভাষাহারা অসাধারণ, এবার মিলন হওয়ার সময় হলে গাইবেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, এই যে তুমি রবীন্দ্রনাথের পূজা প্রত্যেকটা পর্যায়ের গান এবং প্রত্যেকটা নাম্বার হিসেবে তুমি যে মাঝখানে গাইছিলে, আমি দেখতাম তোমার প্রত্যেকটা গান, আমি শুনতাম, তা সেইটা তোমার ভাবনাটা কি করে মাথায় আসলো, এটা একটু বলো। আসলে শ্রাবণীদি, আমি না এই যে বলবো আমি গান গাইছি অনেকদিন ধরে, গান শিখছি, সঙ্গীত চর্চার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, কিন্তু মন খুলে প্রাণ খুলে গান কিন্তু আমি বলতে পারো এই লকডাউন থেকেই গাইছি। কারণ আমার পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে আমার গান গাইবার জায়গা বা সবকিছু মিলিয়ে একটু ভীষণ সমস্যার মধ্যেই ছিলাম, যার জন্য আমি নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করলেও সেটা যে প্রকাশ করার একটা জায়গা দরকার সেটা হয়ে উঠছিল না। তো লকডাউন কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল, এবং তখন থেকেই আমার মনে হলো যে লকডাউনটা তো একটা সাময়িক সময়ের জন্য আমরা প্রথমে ভেবেছিলাম। তো তখন আমি ভাবলাম এই সময়টাকে এইভাবে অযথা নষ্ট না করে, আর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমার রয়েছে, সেগুলো আমার আশেপাশে যারা থাকেন তারা জানেন, এগুলো আর এই মুক্ত মঞ্চে বললাম না, কারণ এগুলোতে তো কারোর কোনো উপকার নেই, বরং মানুষের মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন চলে যায়, সেটা আমি বলতে চাই না। শারীরিক নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, সে কারণে মনে হয় সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে যে কতদিন আমি গাইতে পারবো, কিছুদিন পরে হয়তো আর গাইতেই পারলাম না, এই একটা কোথায় যেন একটা কি বলবো আশঙ্কা থেকে যায়। সেই আশঙ্কা এবং এই যে সময়টা আমি পেয়েছিলাম তখন লকডাউনে,
সময়টা আমার কাছে বেশ মনে হয়েছিল না এই সময়টাকে তো আমি কিছু করতে পারি, একটা এমন কোনো কাজ করতে পারি যেটাতে আমার নিজেরও অনেকটা শিক্ষা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমার। এই কথা ভাবতে ভাবতে আমি ভাবলাম গান তো অনেক দিন ধরে শিখছি, গানের স্টকও অনেক, এবং যেগুলো জানি না সেগুলো যদি আমি স্বরলিপি দেখে তুলে তৈরি করে আমি যদি দর্শকদের শোনাই, তাহলে আমারও যেমন গানগুলো তৈরি হবে, আবার বহু এমন গান রয়েছে যেগুলো আমার সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধুরা অনেক সময় সব সময় হাতের কাছে পান না শুনতে, তো তাদেরও একটু হয়তো উপকার হতে পারে। সবচেয়ে বড় উপকার তো আমার নিজের হয়েছে, সেটা আমি মনে করি। তো সেই ভাবনা থেকে করতে করতে এখনো গাইছি, কিন্তু শ্রাবণীদি আমি বলি তোমাকে যে গীতবিতানের প্রথম ভূমিকার গান প্রথম যুগের উদয়াদি গঙ্গনে থেকে শুরু করে পরপর পূজা পর্যায়ে 617টি গান আছে, তার মধ্যে কিছু গানের সুর নেই, সেগুলো বাদ দিয়ে সব গানগুলো আমি শুনিয়েছি। এরপরে আমি শুনিয়েছি হলো এখন যেটা করছি যে প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি, প্রেম পর্যায়েও প্রায় 200টা গান আমি অতিক্রম করেছি, 300 কতটা গান রয়েছে আমি সব দেখে আমি পরপর গাইছি এখনো। সেই কার্যক্রম কিন্তু আমার চলছে প্রতিদিন। হ্যাঁ, আমি জানি, আমি পূজা পর্যায়টা দেখেছি, তোমার প্রেম পর্যায়টা এখনো আমার সেভাবে শোনা হয়নি। আচ্ছা, আচ্ছা, এইবারে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি আমার কোন গানের কথা বলছিলে, সেটা কি ঘটনা, যেটা হ্যাঁ, আমি জানি না। তোমার যে গান যে গানের প্রতার মানে কি বলবো, যে গান শুনে আমি তোমার গানের ভক্ত হয়েছিলাম, সেটা হলো আমি বলি সেটা হলো আহ মাঝে মাঝে তব দেখা পাই কীর্তনের সুরটি। তুমি রবীন্দ্র সদনে একবার গেয়েছিলে, এবং আমার ইচ্ছে যে আমি অন্য সুরটি একটু আজকে শোনাবো, এটাই ভেবেছিলাম শুধু। আজকে যদি বলো কি গান তৈরি করেছি, প্রথম গানটা এবং এই গানের যে সুরান্তরটা, হ্যাঁ, তোমার কণ্ঠে ওই কীর্তনের সুরটা শুনেছিলাম আমি দাঁড়িয়ে, মানে একটু সময়ের জন্য ঢুকেছিলাম। তোমার কণ্ঠ, গায়কী সব মিলিয়ে আমাকে ভীষণ আকর্ষণ করেছিল, এবং তার পরবর্তী সময় আরো মজা হয়েছে, তখন আমি নতুন ইউটিউবের চ্যানেল মাত্র শুরু করেছি, তখন সেই সময়টায় প্রভু আমারও প্রিয় আমারও এই গানটি আমার ইউটিউবে ছিল। দেখলাম যখন সার্চ করি তখন আমার গানটার একটা আগে বা একটা পরে কখনো তোমার তোমার গাওয়া প্রভু আমারও প্রিয় আমার ওটাও সার্চে দেখাচ্ছে। সেই থেকে ওই ওই গানগুলো শুনতে শুনতে এভাবে হয় না, মানুষ শুনে শুনে গান শুনে শুনে যেন তার আপন হয়ে যায়, এই আর কি। আলাপটা হয়তো অনেক পরেই তোমার সঙ্গে হয়েছে, কিন্তু সূত্রপাতটা কিন্তু সেই রবীন্দ্রনাথের গান, এবং সেটাই তো সবচেয়ে বড় বাঁধন আর কি বলা যায়। আমি সেটাই অবাক হয়েছি যে তুমি যখন আমাকে প্রথম তোমার অনুষ্ঠানে আসার জন্য বললে, আমার একবারও মনে হয়নি যে তুমি আমাকে চেনো না। মানে আমার মনে হলো ও তো মানে কিভাবে ও আমাকে চিনলো, মানে আমার সঙ্গে তোমার সামনাসামনি সেই আলাপ বা সেইটা। কিন্তু আস্তে আস্তে যেরকম হয়, যে এখন মনে হয় সত্যি তোমার সাথে আমার বহুদিনের চেনা। তুমি আমাকে একটু মাঝে মাঝে তবে দেখা পাই, ওই যে সুরটা। হ্যাঁ, ওটা আমি চেষ্টা করছি ওটা সুরান্তরটা শোনাতে। হুম। একমাত্র এই গানটাই ভেবে রেখেছিলাম, আর প্রথম গানটা ভেবে রেখেছিলাম, কারণ তোমার সঙ্গে আমার যেভাবে যোগাযোগ হয়েছে, আসলে এই জগতের এখন যাদের সঙ্গে আমার পরিচয় বেশিরভাগ যোগাযোগটাই কিন্তু রবীন্দ্রনাথের গানের সূত্র ধরে। তো সব ক্ষেত্রেই এটা কিন্তু বলা যায় যে সুরের বাঁধনে আমরা কিন্তু বেঁধে আছি সারা বিশ্বের সঙ্গে। এখন এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের পরে যে আমরা একটা একটা সুফল তার পেয়েছি, সেটা হলো যে এই যে আমাদের নিবিড় একটা সম্পর্ক তৈরি হলো, এটা কিন্তু আমরা অফলাইন শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমরা এখনো সেই জগতের সঙ্গে আমাদের একটা যে যোগাযোগ হলো, সেটা কিন্তু আগামী কিন্তু সুদূর এই ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেও যাবে আর কি। অদূর কেন, সুদূর ভবিষ্যৎই হবে। কারণ এই যে হ্যাঁ, সম্পর্কটা, এটা কিন্তু অনেক বেশি শক্ত। কারণ কেন জানো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীষণ কি হবে, প্রত্যেকে প্রত্যেকের ভালো চাইছে, যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই যে একটা, এইটার জন্যই বোধহয় সবাই সবাইকে নিয়ে একটা জোর করে বেঁচে থাকার একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, এটাই বোধহয় এটা সবাই। কিন্তু হওয়া উচিত, জানো তো, এটা হওয়া উচিত। এই যে পজিটিভ ভাইব্রেশন এবং লোকের শুভাকাঙ্ক্ষা, মানুষের শুভেচ্ছা, এগুলোর মানুষের জীবনে আমার মনে হয় অনেক কিছু, অনেকটা জায়গা রাখে, এবং সেই পথটা তো রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন। সেই পথে যদি আমরা কিছুটা হলেও হাঁটতে পারি, তাহলে এটাই আমাদের নিজেদের উপকার হবে। এবার একটু গান শুনি। হ্যাঁ, আমি পেয়ে গেছি, গানটা শোনাচ্ছি। আসলে তার গানের তো এত ভান্ডার, সব সময় তো সব গান করা যায় না, এটাই একটা সমস্যা।
মানে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। ক্ষণিক আলোকে আখির পালকে, তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পালকে, তোমায় যাবে পাই দেখিতে। হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপান। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপান। তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। খুব সুন্দর। তুমি আমাকে কিন্তু উস্কিয়ে দিলে। আমি কিন্তু 2 লাইন গাইছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, খুলি আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, মোহে খুলি আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওকে হারাই হারাই সদা হয় ভাই, হারাই হারাই সদা হয় ভাই, হারাইয়া ফেলি চকিতে, আসলাম ভিটিতে, হারাইয়া মলক নাম করিতে, হারাইয়া হৃদয় নাম জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমি পুরোটা গাইলাম না, কিন্তু এই গানটার পরে আমি ঠিক না গেয়েও পারলাম না। পুরোটা গাইলে কিন্তু ভালোই হতো। আমার অন্তত খুব ভালো লাগছিল শুনতে, এবং আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আমি একটু পড়ে নি, অনেকে লিখেছেন, আমার সব পড়া হচ্ছে না, আমরা দুজনে গানের গল্পে এখন লিখতে গেছি, আমি একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা। দুর্গাদাস ব্যানার্জি লিখছেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, হাকি নিবেদন, সত্যি হৃদয় থেকে গানের কথাগুলো বেরিয়ে এলো। আর সুভদ্রা দেবনাথ ঘোষ লিখছেন, মাঝে মাঝে তবু দেখা পাই, অপূর্ব নিবেদন, মন ভরে গেল, শুক্লা মজুমদার অসাধারণ গাইছেন দাদা, মাঝে মাঝে তবু দেখা পাই। জয়া লিখছে, খুব ভালো লাগলো স্যার, মাঝে মাঝে তবু দেখা পাই। রবি গুহাল লিখছে যে মাঝে মাঝে আহা কথা, কত সুন্দর নিবেদন, ভক্তি প্রেমের নিবেদিত প্রাণ। বনানী লিখছে, খুব সুন্দর,
মন ভরে গেল। শিপ্রা লিখছে, মাঝে মাঝে তবু দেখা পাই অসামান্য সুররিদ্ধতায় আকুলিত আন্তরিক ভাব সমৃদ্ধতায় অনন্য শিলা কৈশোর্যময় প্রকাশনা হয়ে মর্মরিত হলো। উষা পাল অপূর্ব। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন, বা সুবীর সান্যাল লিখছেন, খুব ভালো লাগলো শ্রাবণী। শ্রাবণী দি গান প্রথম শুনলাম, খুব ভালো লাগলো বনানী। উষা পাল, মাঝে মাঝে গানটি দারুণ ভালো লাগলো, খুব ভালো কীর্তনাঙ্গের সুর, আপনিও খুব সুন্দর পরিবেশন করলেন। আর শুক্লামূর্ত গানটি, দুটো গানই ভীষণ সুন্দর। মানে আমি কিন্তু ও যখন গাইছে তখনই আমার মনে হলো যে গানটা যদি আমি না করি তাহলে যেন ঠিক ইনকমপ্লিট থেকে যাবে। এবার কি শোনাবে সাগরমান? সত্যি তাই, এই গানটা যে শ্রাবণীতে তুমি গাইলে পুরোটা হলে আরো ভালো হতো। আমি আশা করছিলাম, যেহেতু মিউট ছিলাম গানের মাঝখানে কথা বলতে পারলাম না। তো যাই হোক, ঠিক আছে, এটুকুতেও মোটামুটি একটা হলো যে দুটো গানের দুটো সুর শ্রোতারা শুনতে পেলেন, এটা একটা বড় প্রাপ্তি। আমারও খুব ভালো লাগলো। আমি এবারে একটা গান, আমি আমার একটা পছন্দের গান গাই। আর একটা কি গানের অনুরোধ ছিল, সেটা গাইবার চেষ্টা করছি আমি। ওগো শোনো কে বাজায়, এইটা একটু চেষ্টা করবো আমি। হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। দেখাও তব প্রেম মুখ পাশরি সর্ব দুঃখ, দেখাও তব প্রেম মুখ পাশরি সর্ব দুঃখ, বিরহ কাতর তপ্ত, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহার, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে। শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে, ব্যর্থ নর জনম সফল কর প্রিয়তম, শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে, ব্যর্থ নর জনম সফল কর প্রিয়তম, মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর, মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর, ঝরিবে
জীবনে মনে ঝরিবে, জীবনে মনে দিবানিশা সুধানি ঝরো হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার যেটা আমার খুব ভালো লাগছে, তুমি খুব নোটেশন মেনে গান করো, এবং যে আজকের যুগে যে গানের একটা অদ্ভুত একটা, তুমি বুঝতে পারছো আমি কি বলছি, গানের একটা, রবীন্দ্রনাথের গানটা যেন ঠিক রবীন্দ্রনাথের গান বলে মনে হয় না, নোটেশন ছাড়াও একটা অন্যরকম ভাবে একটা পরিবেশনা, যেটার থেকে তুমি সম্পূর্ণ মুক্ত। এবং এইটাই মনে হচ্ছে আমাদের এই যে সাধনা, আমরা যে এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি যে রবীন্দ্রনাথের গানটিকে, যেটা রবীন্দ্রনাথ নিজেও বারবার বলেছেন যে আমার গানটা যেন আমার গান বলে চেনা যায়, তোমরা অন্তত সেইটুকু রেখো, আমার গানকে তোমরা ভুলিয়া যাইবে কেমন করিয়া। কিন্তু রবীন্দ্রনাথের গান যেন কোথায় একটা অন্য কিছুর সাথে মিশে যাচ্ছে, মনে হচ্ছে যেন গানটা একটা এক্সপেরিমেন্টের জায়গা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, জানি না আমরা আমাদের কতদূর ক্ষমতা, আমরা কতদূর পারবো এই দূষণ থেকে মুক্ত করতে, কিন্তু তোমার গানে আমি দেখছি একটা ভীষণ বিশুদ্ধতা রয়েছে। এটা একটা স্কুলিং আছে, মায়াদির তুমি ছাত্র। আচ্ছা, মায়াদির ক্লাসের কিছু ঘটনা যদি বলো, কারণ মায়াদি এরকম দিকপাল মানুষ, তাদের সম্বন্ধে বা তাদের ক্লাসের কিছু অভিজ্ঞতা যদি তুমি একটু শেয়ার করো সবার সাথে, খুব ভালো লাগবে। মায়াদির ক্লাসের তো অনেক অভিজ্ঞতা। তুমি ঠিকই বলেছো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন একটু রবীন্দ্রনাথের গানটাকে খুব সহজ মনে করি, এবং অতটা ওই তো ওরকম শুনলাম এরকমই তো গাইতে হয়, অত ভাবলে হয় নাকি, ছোট ছোট সুর অত ভাবলে হয় নাকি, এটা মনে করি। কিন্তু আসলে কি, আমার মনে হয় এটা একটা অজ্ঞতা। মানে আমরা যারা রবীন্দ্রনাথের গানের ভেতরে ঢুকি, এই যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কণস্বর, স্পর্শস্বর, হাফ মাত্রা, দেড় মাত্রা, সিকি মাত্রা, এগুলো একটা গানকে যে কিভাবে তার এক্সপ্রেশনটাকে টেনে বার করে, সেটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে গান শেখাচ্ছি এবং দিদির কাছে তো শিখেছি, সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই বলছি। এটা কিন্তু আমাদের একটা অজ্ঞতা থেকে আমরা মনে করি যে এরকমই তো শুনেছি, একটু এদিক ওদিক করলে কি হয়, কি হয় সেটা কিন্তু দুটো গান পাশাপাশি রাখলেই বোঝা যায়। সেটা আমি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটু বুঝিয়ে দিতে, মানে দুরকম করে গেয়ে আমি চেষ্টা করি। একটু করে বলি যে অনেক গান আছে দেখবে যে অন্তরা আর আভোগে সুরটা খুব কাছাকাছি হলেও ছোট্ট করে একটুখানি ডিফারেন্স। একদম। এইটা কিন্তু তুমি যদি খুব মাইনিউটলি না দেখো এবং পরিষ্কার ভাবে না নোটেশনটা ফলো করো, গানে তুমি দেখবে সুরের সঙ্গে সঙ্গে গানের মানেও পাল্টে যায়। একদম, একেবারে। কিন্তু একজন আমাকে বলছে, আমি জানি না এই কথাগুলো আমাকে বড্ড এফেক্ট করে, আমাকে একদিন বলছে আমি তো ক্লাসিক্যাল শিখি, রবীন্দ্রনাথের গান তো আর আলাদা করে শেখার কিছু নেই, ও তো হয়ে যায়। আমি তখন ঠিক কথাটা নিতে পারলাম না, রবীন্দ্রনাথের গান ঠিক হয়ে যাওয়ার গান নয়, হয়ে যাওয়ার গান না, সেটাই। হয় না শিখে কখনো। রবীন্দ্রনাথের গানই আমি দেখেছি যে রবীন্দ্রনাথের গানই কিন্তু সব থেকে কঠিন গাওয়া, তাই না? আমি এই ব্যাপারটায় আমি মানে যারা এটা বলেন তাদেরকে এখন আমি দোষারোপ করি, কিন্তু একটা সময় কিন্তু আমি নিজেও এই রুলের বাইরে ছিলাম না। এটা কিন্তু আমাদের একটা বদ্ধমূল ধারণা, এবং এখন আমি ফিল করি জিনিসটা যে আমি যদি সত্যি সত্যি মায়া সেনের কাছে না যেতাম, শ্রাবণীদি, তাহলে বোধহয় আমি এই স্বরলিপির যে খুঁটিনাটি ব্যাপারটা আমি জানতে পারতাম না। আমি কিন্তু বলতে কোনো আজকে দ্বিধা নেই, আমি মায়াদির কাছে প্রথম যেদিন গিয়ে যে গানটা দিদিকে শুনিয়েছিলাম সেটা কিন্তু আমি নিজেই স্বরলিপি দেখে তুলেছিলাম। সেই স্বরলিপি দেখা এবং আজকের স্বরলিপি দেখা, এই দুটোর মধ্যে কিন্তু যে বিস্তর তফাৎ আছে, এবং সেটা কিন্তু দীর্ঘদিনের একটা স্কুলিং, তুমি যেটা বললে
তো সেটা আমার দিদির কাছে মানে শিখতে শিখতে মনে হয়েছে না, এই জিনিসগুলো তো আমি জানতাম না, দের মাত্রা, সিকি মাত্রা, কণ স্বর, স্পর্শ স্বর, এগুলোর কতটা ভ্যালু কি আছে, কিভাবে লাগাতে হয়, এই জিনিসগুলো মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস আমি কিন্তু মায়াদির কাছে গিয়ে শিখেছি। এবং সেই ক্লাসের যে ঘটনা যদি আমি বলি, দিদি তো সবসময় কাউকে খুব একটা মানে কি বলবো কথাটা মানে ঠিক আমার আসছে না, আমরা সাধারণ বাংলায় বলি যে দিদিকে কেউ ভালো বললেন, কেউ মন্দ বললেন, তাতে দিদির কিছু আসতো যেত না। যদি কেউ গান ভুল করতেন, তিনি যত বড় মানুষই হন না কেন, তাকে ফোন করে সরাসরি সামনে বকা দিতে আমরা শুনেছি ক্লাসে। সেই নাম আমি বলবো না, কিন্তু এটা আমি কেন বললাম প্রসঙ্গটা, এই কারণে যে প্রথম যেদিন এরকম শুনেছিলাম, মানে তারই ছাত্রী বা ছাত্র, কিন্তু কোনো অনুষ্ঠানে সুরটা সামান্য ভুল হয়েছিল, তিনি ফোন করে ভালো কথাও বললেন, ভালো গেয়েছো, এইসব বলেছো, ওই গানটা সুর ভুল করেছো। তখন আমি মানে জাস্ট শুনলাম, তখন তো দিদির ল্যান্ডলাইন টেলিফোন ছিল, তখন ফোনে ওখানেই হয়তো কোনো কারণে সেই সময়ে তিনিই ফোনটা করেছিলেন এবং আমরা ক্লাস করছিলাম, এবং তখন আমি শুনলাম যে দিদি ফোনের মধ্যেই কিন্তু তাকে বললেন, তোমার তো এরকম হওয়ার কথা না, তুমি এখানে এরকম ভুল করলে কেন। মানে যাকে বলছেন তিনি একটা যথেষ্ট একজন সঙ্গীত জগতে সেই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয়তায় ছিলেন এবং এখনো আছেন। যাই হোক, তো সেটা আমি কেন বললাম, আমার কথাটা মনে পড়লো যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট ছোট ভুলের জন্য দিদি কিন্তু কাউকেই বকতে ছাড়তেন না, এবং এই শিক্ষাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন। আমার সঙ্গে দিদির কথা হয়েছে এরকম একদিন একটা ক্লাসে, দিদি মায়াদির রেকর্ড শুনেছি আমি, দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। এই গানটা যারা শুনেছেন দর্শক শ্রোতাদের মধ্যেও আছেন অনেকেই, হয়তো শ্রাবণীদি তুমিও হয়তো শুনেছো। সেখানে কিন্তু মায়াদির যে গাওয়াটা, তাতে কিন্তু শুদ্ধ ভীমপলশ্রীর রূপটা রয়েছে, মানে ওখানে যেটা শুদ্ধ নি ব্যবহার করা হয়েছে স্বরলিপিতে, সেটা কিন্তু তিনি গাননি। তো আমি তো স্বরলিপি বললাম, দিদির কাছে যাওয়ার আগেই আমি স্বরলিপি দেখতাম, এবং আসামে যেহেতু থাকতাম সেই জন্য গান শেখানোর ওখানে খুব একটা কেউ ছিল না, একমাত্র মৈত্রীদির কাছে কিছুটা শিখেছি, এবং নিজের চেষ্টাটা ছিল অনেক বেশি, তো নিজের চেষ্টায় স্বরলিপিটা আগেই আয়ত্ত করেছিলাম। সেজন্য আমি দিদির গান শুনে আমি সেই জায়গায় ছিলাম যে দিদির মতো একজন মানুষকে, আমি তো কিছুই না, আমি তো একটা পিঁপড়ের থেকেও অধম দিদির কাছে, এই রকম ধরনের প্রশ্ন আমি দিদিকে করতে পেরেছি, ক্লাসে সবার সামনেই করতাম, এবং তার জন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, বাবারে তোর কি সাহস, তুই দিদিকে এইসব কথা বলিস। কিন্তু দিদি কিন্তু কখনো তাচ্ছিল্য করতেন না। ওনাকে আমি যে বলেছিলাম যে ক্লাসে যে দিদি আপনি তো এটা শুদ্ধ ভীমপলশ্রীর সুরে গাইলেন কোমলিনী দিয়ে, কিন্তু স্বরলিপিতে তো শুদ্ধ নিয়ে আছে, তাহলে আমরা কোনটা গাইবো। তখন দিদি প্রথমে বললেন, হ্যাঁ আমি তো ওরকমই শিখেছি, শৈলজাদার কাছে, সেটা তো কোমল নি দিয়েই শিখেছি, তার পরবর্তী সময় তো স্বরলিপি বেরিয়েছে, স্বরলিপিতে শুদ্ধ নি দিয়েছে। তখন আমি দিদিকে বললাম, দিদি তাহলে আমরা কোনটা ফলো করব। প্রথমে দিদি বললেন কেউ চাইলে আমারটাও গাইতে পারে, আবার কেউ চাইলে স্বরলিপিটাও গাইতে পারে। তারপরে কিছুক্ষণ থেমে থেকে তিনি সেই ক্লাসেই হয়তো মনের মধ্যে একটা তার খটকা লাগছিল, কিছুক্ষণ পরে গান শেখানোর মাঝখানে হঠাৎ উনি বললে, শোনো আমি সাজেস্ট করব তুমি স্বরলিপিটাই গাইবে। এই যে একটা কত বড় শিক্ষা, তার মানে কি তিনি তো নিঃসন্দেহেই বলতে পারতেন যে না আমি তো রেকর্ড করেছি, আমরা এরকমই শিখেছি, তুমি এটাই গাইবে। এই যে ঔদ্ধত্যটা তিনি দেখাননি, তিনি যে জায়গায় ছিলেন তিনি বললেই বলতে পারতেন। আমি এই শিক্ষাটাই দিদির কাছে আমার মনে হয় এটা একটা সবচেয়ে বড় একটা শিক্ষা আমার জীবনের। তারপরে আমি এই সংক্রান্ত ব্যাপারে অনেক কথা দিদির সঙ্গে হয়েছে, তিনি বলেছেন দেখো আমরা 100 ভাগ চেষ্টা করলেও দেখবে স্বরলিপির পয়েন্ট সামথিং তুমি গাইতে পারলে না, কিন্তু চেষ্টাটা তোমার সবসময় 100% থাকবে। স্বরলিপির বই খুলে দেখবে নিজের গানেরও তুমি ছোটখাটো সামান্য একটা দুটো স্পর্শস্বর মিস হয়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাবে, কিন্তু তুমি যদি সেই প্রচেষ্টাটা না করো, সেই সামান্যটা কিন্তু গিয়ে ধীরে ধীরে 50%-এ পৌঁছে যাবে। তখন কিন্তু এই যে এত যে আমরা রবীন্দ্রনাথের গানটাকে সংরক্ষণ বা এইভাবে রাখার চেষ্টা করছি, সেটা কিন্তু হবে না। তো আমি চাই আমার স্টুডেন্ট হিসেবে তোমরা এই পরম্পরাটাকে ধরে রাখো, কখনো স্বরলিপির কাছে করবে না। আমি সেই প্রসঙ্গে আরেকটাও বলতে পারি, তিনি ক্লাসে গান শেখাতে গিয়ে কোনো সময় যদি ভুল করে ফেলতেন, ভুলে যেতেন শেষের দিকে, স্বরলিপিতে কি আছে রে, স্বরলিপি নিয়ে তো তিনি গান শেখাতেন না, কারণ তিনি মানে কি বলবো, তিনি তো সব স্বরলিপি বোধহয় তার মাথায় লেখা থাকতো। কি আছে রে যখন কনফিউশন হতো, স্বরলিপিতে কি আছে রে, কোনো কোনো সময় আমার হাতেও হয়তো স্বরলিপি থাকতো বা পাশে রাখা থাকতো, বার করে দেখা হতো,
ধরো কেউ একজন বললো দিদি এরকম আছে এরকম আছে, উনি কিন্তু দেখে নিতেন, দেখে কনফিউশন যেখানে তৈরি হচ্ছে সেটা দেখে নিতেন, নিয়ে বলতেন যে না এরকমই আছে। আর যে ভুল বলতো তাকে বলবো ফেল, তোমার হবে না, মানে মজা করেই বলতেন, রাগ করে নয়, মজা করেই বলতেন তুমি ফেল। আর মানে ধরো আমি কোনো সময় সঠিক বললাম, তখন হ্যাঁ তুমি ঠিক বলেছো, মানে এই রকম, মানে তিনি সঠিককে সঠিক স্বীকৃতি দিতেন এবং ভুল হলেও সেটা বলতেন, কিন্তু কখনো বকা দিতেন না, এই ব্যাপারে বকতেন না। এটা আমার খুব সৌভাগ্য যে দিদির মতো একজন মানুষকে পেয়েছি এবং শিক্ষিকাকে পেয়েছি। যাই হোক। মায়াদির সম্বন্ধে মায়াদির সঙ্গে আমারও কিছু স্মৃতি আছে। আমি ওনার কাছে ডাইরেক্ট না শিখলেও ধরো আমি রবীন্দ্র সদনে যে সময় আমরা প্রথম, আমি 2000 সাল থেকে রবীন্দ্র সদনে গাইছি। আচ্ছা বলে নি, আমি কলকাতা আসছি 19 তারিখে, আমার 22 তারিখে রবীন্দ্র সদনে গান আছে, পারলে এসো, তোমার সঙ্গে দেখা হবে। তা আমার মনে আছে 2000 সাল যখন আমরা গাইতাম, তখন জাজেরা থাকতেন স্টেজের পাশে। মানে আমি যতবার গেছি, ধরো আমি দেখছি আমি রবীন্দ্র সদন মঞ্চে গাইছি, মায়াদি কিন্তু স্টেজের পাশে বসে আছেন। বা প্রথম আমি গাইতে যখন গেলাম, তখন ওই প্রথম 2 বছর বাইরেই গাইতেই হবে তোমাকে, তোমাকে ওই মুক্ত মঞ্চে গাইতে হবে, তারপরে তোমার পারফরমেন্সের উপরে ভিত্তি করে হয় শিশির মঞ্চে না রবীন্দ্র সদনে তোমাকে দেওয়া হবে। আমি 1 বছর কি 2 বছর বাইরে গেছি, তারপর থেকে রবীন্দ্র সদনে সেই 2002 থেকে আজ অব্দি আমার রবীন্দ্র সদন মঞ্চ। তা আমার এমন কপাল ছিল, আমি যতবার আমার দিনে মায়াদি করতে, অন্য কেউ থাকতেন না। তো আমি নেমে আসতাম, উনি নেমে আসার সঙ্গে সঙ্গে এই শোনো তুমি এদিকে এসো, বলে তুমি কোথায় শিখেছো, এই ওটা নানান প্রশ্ন টশ্ন করতে। আমি না একদম হারমোনিয়াম বাজাতে পারতাম না, এটা আমার একটা ভীষণ দোষ। আমার সঙ্গে আমার কাউকে নিয়ে যেতে হতো, আমাকে একটু বাজিয়ে দাও। ওখানে কেউ থাকলে তাকে, রবীন্দ্র সদনে তখন শুধু একটা হারমোনিয়াম থাকতো, একটা এসরাজ থাকতো, আর তবলা থাকতো, আর কিচ্ছু থাকতো না। মুক্ত মঞ্চে বলো, শিশির মঞ্চ বা সব জায়গাতে ওই ওই সিস্টেম ছিল। তা আমি সবসময় কাউকে না কাউকে একবার এরকম হলো রবীন্দ্র সদন মঞ্চে, তোমার হৃদয়ানন্দন বলে এই গানটাই আমার, আমি সেবার গিয়েছিলাম। আমি যখন বেরিয়ে এসছি, বেরিয়ে আসতে উনি মানে ক্যাক করে ধরা বলতে যেটা বোঝায়, শোনো এদিকে এসো। মানে ওনার না অদ্ভুত এমন একটা পার্সোনালিটি, উনি যে ডাকলেন আমার যেন মনে হলো হাত পা শুকিয়ে গেল। কোথায় শিখেছো এই গান, কে শিখিয়েছে তোমাকে? আমি বললাম কেন আশিস দার কাছে। যদি ভুলে, না ভুল তো একটুও হয়নি, তুমি হারমোনিয়াম বাজাতে পারো না? আমি বললাম যে না, তোমার তো হারমোনিয়াম যাকে নিয়ে এসছো সেই ভুল বাজাচ্ছিল। আমি তখন, আমার তখন মনে হচ্ছে যে কি বলবো, আমি কোনো উত্তর দিতে পারছি না। এই যে মধুর চির সঙ্গীতে বা এই যে জায়গাগুলো আছে না, ওগুলো যে কোমল ধা, ওই যে একবার শুদ্ধ ধা দিয়ে ওটা কোমল ধা দিয়ে, এই যে জায়গাগুলো, এবারে যে যাকে নিয়ে এসছো সেই তো হারমোনিয়ামটা ঠিক মতো বাজাতে পারছে না, তাই তো তোমারই গান ভুল হয়ে যাবে। তুমি নিজে বাজাতে না শিখলে তুমি আর কোনোদিন তোমার স্টেজে ওঠা হবে না। তুমি যদি না, তার কোনোদিন তুমি স্টেজে উঠতে পারবে না, তোমার গান গাইতে হবে না। মানে তুমি ভাবতে পারবে না রবীন্দ্র সদনের বাইরে অত শিল্পীরা বসে রয়েছে, মানে সমস্ত লোকজন আমার কাছুমাছু মুখটা দেখছে, এবং উনি ছড় বলে যাচ্ছেন, এবং আমাকে মানে মানে দুহাত দিয়ে সপাং সপাং করে চাবুক মারার মতো যেরকম হয়, উনি বলে যাচ্ছে তুমি হারমোনিয়াম বাজাতে পারো না, তোমার লজ্জা করে না, তুমি রবীন্দ্র সদনের মতো জায়গায় উঠেছো, তুমি গান গাইতে এসেছো। আমি তখন বলছি না দিদি, আমাদেরকে তানপুরাতে, তানপুরা সব জায়গায় চলে না, রবীন্দ্রসঙ্গীত না গাইতে গেলে তোমাকে, তুমি শিল্পী হতে এসছো, তুমি গান যদি বাজাতে না পারো তাহলে তোমার গান বাজনা কি করে হবে, তুমি কি করে। মানে আমি তখন ওই যে আমি একটা ধাক্কা খেলাম, তারপর থেকে আমি কিন্তু আজ অব্দি আমি চেষ্টা করি, ওই যে ধাক্কা খেলাম, আমি কিন্তু হারমোনিয়াম বাজানোটা তারপর থেকে শুরু করলাম। তার আগে অব্দি হয়তো আমার কোনোদিন মনে হতো না যে এই যে উনি বললেন, এবং উনি কিন্তু একবারও ভাবলেন না যে আমার চারপাশে কে আছে না আছে। এবং আমার এটা পরে মনে হয়েছিল, তখন কষ্ট হয়েছিল যে আমাকে এরকম ভাবে বললেন, আমার খুব খারাপ লেগেছে। তো পরে মনে হলো যে উনি তো বলবেন, এটা তো ওনাকেই সাজে না। তা এটা আমার একটা খুব মানে সুন্দর অভিজ্ঞতা ওনার সঙ্গে। তো অনেকদিন বাদে একবার দেখা করতে গেছিলাম আরেকজনের সঙ্গে, উনি ওনার স্টুডেন্টই ছিলেন। তা আমাকে আমাকে বলছে হ্যাঁ শ্রাবণী এসো, সবাই আমাকে মনে আছে বলে, হ্যাঁ হারমোনিয়াম। আমার খুব মজা লেগেছিল ব্যাপারটা। যাই হোক, আমরা কিন্তু অনুষ্ঠান শেষের দিকে আসছি, শুভময় সাগরময় আর দুটো গান হবে, মানে ইনফ্যাক্ট আমার 1 ঘন্টা পার হয়ে গেছে।
হ্যাঁ বলো কি হ্যাঁ, বলছো। সেটাই দেখছি। শ্রাবণীতে তো কিছু বলছে না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে দিদি কিন্তু এরকমই ছিলেন। সটান ফোন করে এই শোনো তোমার গান ভালো হয়েছে, মানে একজন আধুনিক, আমি একটা অনুষ্ঠানের কথা বলছি, একজন আধুনিক গান উনি করেন বেশি। রবীন্দ্রনাথের গান খুব একটা সেরকম গান না, কিন্তু সেদিন একটা অনুষ্ঠানে উনি গিয়েছেন এবং আমরা মায়াদির সঙ্গে একটা মানে সমবেত অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলাম অনুষ্ঠানে মঞ্চে। দিদি কিন্তু ওনার গান যেহেতু ভালো হয়েছিল, সবার সামনে এই তোমার খুব ভালো হয়েছে গান, তোমার গান খুব ভালো হয়েছে, মানে সঠিক হলে তিনি বলবেনই। এবং মানে এই যে আমার মনে হয় তোমার এটা প্রথমে খারাপ লেগেছে, এরকম অনেকেরই হয়তো খারাপ লাগে, কিন্তু এইটা আমার আমার এখন মনে হয়, বা তুমিও হয়তো বুঝবে যে তোমাকে কেন উনি জোর দিয়ে বলেছিলেন। বোধহয় তোমার মধ্যে একটা সম্ভাবনা উনি দেখেছিলেন, এবং তোমার যে উইক পয়েন্টটা সেটা তোমাকে ধরিয়ে দিলে তুমি যদি ইমপ্রুভ করো তাহলে তুমি কিন্তু অনেক দূর যাবে। এই যে মানসিকতাটা, আমার মনে হয় এই জন্যই উনি বলেছিলেন। এবং উনি পরোয়া করতেন না যে আশেপাশে কে আছে, কাকে বলছি কি, ওইসব নয়। মানে এইরকম এরকম দৃঢ় চেতা একজন মানুষ, তার সান্নিধ্যে আসাটা খুবই। এরপরে এরপরেও হয়েছে, ধরো উনি তো সবসময় জাজ থাকতেন, আমি ওই দিনের বেলায় বাসি তোমার গানটি গিয়েছিলাম সেবার। তা আমি যখন নেমে আসছি, এদিকে এসো, মানে এদিকে এসোটা বলছেন, তখনই ভাবছি কি আমার কিন্তু তোমার গান আজকে খুব ভালো লেগেছে। মানে উনি কিন্তু যখন ভালো লাগছে সেটাও যেমন জোর গলায় বলছেন, যখন ভালো লাগছে না সেটাও ছেড়ে কথা বলছেন না। না, এইটা একেবারেই কিন্তু। না। আচ্ছা আমরা কিন্তু অনুষ্ঠান এবারে আমাকে শেষ করতে হবে, না হলে গল্প হলে হ্যাঁ, কিন্তু আমার রাত কাবার হয়ে যাবে। তুমি হ্যাঁ, আর একেবারেই। আমি দুটো গান গাইছি না, একটা গান দিয়ে শেষ করছি। একটা গান রবীন্দ্রনাথের একটা গান, সেটা একটা মূল গানের একটা অংশ। আমি ভেবেছিলাম দুটো গানই গাইবো, দুটো আর এখন গাইছি না, একটুখানি গাইছি। মূল গানটার একটু প্রথম একটা দুটো স্ট্যাঞ্জা করে আমি রবীন্দ্রনাথের গানটাতে চলে যাব, গিয়ে আজকের অনুষ্ঠান তাহলে শেষ করব। আহ, একটু আমাকে একটু 1 সেকেন্ড দাও, আমি একটু বার করি গানটা। আমি ভাবিনি, এখন বসে বসেই ভাবছিলাম আর কি। এটা হলো রবীন্দ্রনাথের একটা ধ্রুপদ অঙ্গের গান। ওটা একটা মূল ধ্রুপদ গানের অনুসরণে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন তার এই গানটি। প্রথম আদ শিব শক্তি নাদ পরমেশ্বর নারদ গুরু सरस्वती बन रे प्रथम आद शिव शक्ति नाद परमेश्वर नारद गुरु सरस्वती बन रे प्रथम आद शिव शक्ति अनाहुत आद नाद गुण सागर स्वरूप अनाहुत आद नाद गुण सागर स्वरूप अक्षर सुध बुध मत अक्षर सुध बुध मत गुणी गण रे प्रथम आद शिव शक्ति প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি তোমার আদি বাণী বহিছে তব আনন্দ
জাগিছে নব নব রসে হৃদয়ে মনে, প্রথম আদিতব শক্তি তোমার চিদাকাশে ভাতে, সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পাবনে, তুমি আদি কবি কবি গুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে, প্রথম আদিতব শক্তি। বৈজু বাউরার এই শিবের ভজন, তার সঙ্গে রবীন্দ্রনাথের এই গান, মানে উনারও শিবের ভজন, কিন্তু রবীন্দ্রনাথ এই যে শক্তির যে কথাটি বলছেন, এই যে তুমি আদি কবি, এটা কিন্তু উনি কালিদাসকে উদ্দেশ্য করে লেখা। যাই হোক, আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম তোমার সঙ্গে, কত রকমের আলোচনা। আমি না এত লেখা হয়ে যাচ্ছে, আমার সব পড়া হলো না, মানে এই লেখা পড়তে গেলে আর গান শোনা হতো না। আমি সকলের লেখা পড়ে উঠতে পারলাম না। আপনাদের গানে গল্পে আমরা মুগ্ধ হয়ে গেছি, কত কি শুনছি। পাপড়ি লিখছে খুব ভালো, অপূর্ব। জয়া লিখছে প্রথম আদি মূল গানটি ভালো লাগলো। রিকু মজুমদার প্রথম আদি মূল গানটি দারুণ। দীপ লিখছে দারুণ দাদা। মিলিমা খুব সুন্দর স্যার। শিপ্রাগ প্রথমাদি তব শক্তি মূল গান, ভাঙা গান অনায়াস হৃদ্যতায়, খুব অশেষ দক্ষতার পরিবেশন। বনানী দত্ত স্যারের গান শুনলে মনে হয় গানের অর্থ আবার নতুন করে যথার্থভাবে বুঝতে পারলাম। পাপড়ি লিখছে আজ তোমার আড্ডাঘর উদ্ভাসিত রস সব রসে। থ্যাংক ইউ পাপড়ি, আপনি আমার বন্ধু। সুভদ্রা কি দেবাদ্রিতা ঘোষ, খুব খুব ভালো লাগছে স্যার প্রথম আদি তব শক্তি মূল গানটিও ভালো লাগলো। দুর্গা দাস ব্যানার্জি প্রথম আদি তব শক্তি মন ছুঁয়ে গেল, হৃদয় ছুঁয়ে গেল। আমার আর উপায় নেই, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, না হলে আরো অনেকক্ষণ গল্পটা করা যেত, কিন্তু একটা তো শেষ করতে হয়। শুভময়, আমার কিন্তু আরো অনেক গান শোনার ইচ্ছে রইল। তুমি আবার আসবে, আমি কলকাতায় যাব, তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, আশা রাখবো। তারপরে আমার আড্ডাঘরে তোমাকে আমার আবার আসার আমন্ত্রণ জানানো রইল। তুমি তোমার সময় মতো আমাকে বলে আসলে, জানি না আবার কবে তোমার সঙ্গে আমি আবার এইভাবে বসতে পারবো, কারণ তোমার আমার দুজনকে নানান রকম ব্যস্ততা আছে। এই আগামী 1-1.5 মাস আমি একটু ব্যস্ত থাকবো, তারপরে আবার আমরা বসবো। জুলাই অগাস্টে আমি আবার তোমাকে ডাকবো। তোমার বক্তব্য বলো, কেমন লাগলো আমার এখানে এসে? আমার সত্যি খুব সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, আমি বুঝতেও পারিনি এতক্ষণ, এবং আমি যে এতগুলো কথা এবং এত গান এত সময় ধরে করতে পারবো সেটাও প্রথম থেকে বুঝতেও পারিনি। আর সবচেয়ে বড় কথা, দর্শকদেরও খুব কৃতজ্ঞতা জানাবো, কারণ তারা একের পর এক মন্তব্য করেছেন এবং সঙ্গে ছিলেন, আর এই যে আড্ডাটা উপভোগ করেছেন, আড্ডার সঙ্গে গান, তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। আর শ্রাবণীদি, তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে 22 তারিখ, আমিও রবীন্দ্র সদনে যাচ্ছি, সেই জন্য 22 তারিখে তোমার সঙ্গে রবীন্দ্র সদনে অবশ্যই দেখা হবে। আমারও 22 তারিখ গান আছে রবীন্দ্র সদনে। তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হবে। আমার একতারা মঞ্চে রয়েছে গান, আমার সেই তখন থেকেই, মানে বেশ কয়েক বছর ধরে ওখানেই আমার হচ্ছে, এখনো আমার কোনো সময় ভেতরে হয়নি। একবার হয়েছিল মাঝখানে, কোনো একটা অসুবিধা হয়েছিল তখন। যাই হোক, তোমার সঙ্গে তাহলে 22 তারিখে অবশ্যই দেখা হচ্ছে, আবারও দেখা হবে। আর এভাবে সুন্দর করে আড্ডা চালিয়ে যেও, এবং সঙ্গীত চর্চা তো থাকবেই। সবাইকে কৃতজ্ঞতা জানাই, তাহলে আজকের জন্য বিদায় নিলাম। শ্রাবণীদি, তোমাকেও আমন্ত্রণ জানালাম আমার রবিচেতনের পাতায় আরো একদিন তোমাকে যদি পাওয়া যায়, কবিপক্ষ উপলক্ষে তোমার সময় যদি আমরা পাই, সেরকম ভাবে তোমার সঙ্গে কথা বলে নেব। নিশ্চয়ই। খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম। সাগরময়, বারবার আমি শুভময় বলছি ভুল করে। তোমার সাগরময়, এত এত সুন্দর একটা নাম। আচ্ছা, তোমার সঙ্গে কি কোনোভাবে তুমি সাগর সেনের কোনো এরকম কিছু আছে যে সাগরময় একটু নামটা? একেবারেই নয়, একেবারেই নয়। বলতে পারো সাগর সেনের আমি বড় ভক্ত, কিন্তু সেইভাবে কোনো যোগাযোগ নেই।
যাই হোক, সাগরময় খুব সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপর দিল, এবং অনেক লেখা আমি সব পড়ে উঠতে পারলাম না, তাহলে আমাদের গান কবিতা, কবিতা আজকে হয়নি যদিও, গান আড্ডা হতো না। যাই হোক, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো এবং সঙ্গীত চর্চায় থেকো, গানে থেকো, এবং সুস্থ সংস্কৃতি বোধটা যাতে আমরা হারিয়ে না ফেলি, সেই জায়গাটা ধরে রাখা আজকের দিনে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটা যেন আমাদের থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।